ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজের ৩৭ নম্বর এপিসোডে। আজকের এপিসোডে থাকছে আফটার মিডনাইট স্টোরিজের ইতিহাসে প্রথমবারের মতন ৮টা ঘটনা। ৮টা ঘটনাই আশা করছি আপনাদের অনেক 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 ভালো লাগবে। প্রত্যেকটা ঘটনা ডিফারেন্ট রকমের ঘটনা। আজকের এপিসোড শুরু হচ্ছে। সকলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং সব সময় আফটার মিডনাইট স্টোরিজের পাশে থাকবেন যেভাবে এতদিন ধরে ছিলেন। চলুন আজকের এই স্পেশাল এপিসোডটাকে আরও স্পেশাল করে তুলি আমরা এই জমজমাট ভয়ের ৮টা ঘটনার মাধ্যমে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ আফটার মিডনাইট স্টোরিজ আপনার নিজের চ্যানেল, আফটার মিডনাইট স্টোরিজ আপনার নিজের ফ্যামিলি। আমরা সবাই মিলে একটা আফটার মিডনাইট স্টোরিজ পরিবার। সবুজ দাদা, কেমন আছো? এটা জিজ্ঞাসা করলাম সবার ভালোবাসায়। জানি তুমি ভালোই আছো। তোমাকে ভালো থাকতেই হবে, না হলে আমরাও যে ভালো থাকব না। তুমি আমার ভালোবাসা নিও। জেঠু জেঠি মাকে আমার প্রণাম জানিও। আমি অদিতি। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত দীঘা সবার কাছে খুবই পরিচিত একটা জায়গা। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে প্রায় ২০ কিলোমিটার আগে আমার বাড়ি। কিছু কারণে জায়গার নাম বললাম না। আমি ওখানেই একটা বাংলা মাধ্যম স্কুল থেকে আমার স্কুল জীবন শেষ করেছি। বর্তমানে পড়াশোনার সূত্রে আমি কলকাতায় থাকি। গত ৪ বছর ধরে তোমার চ্যানেলের প্রতিটি ঘটনা একবার বা একাধিকবার শুনেছি। আমার সাথেও অনেক ঘটনা ঘটেছে যেগুলো তোমায় পাঠাবো মনে করেও সময় করে উঠতে পারিনি। কিন্তু আজ হরপ্রিয়ার প্ল্যানেটের ঘটনাটা শোনার পর নিজেকে আর আটকাতে পারলাম না। তাই আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসছি। আমি ২০১১ সালে মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠি। 11-এর শুরুতে তেমন ক্লাসের চাপ থাকতো না, তাই বেশিরভাগ সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই কেটে যেত। একদিন টিফিনের পর ক্লাস সবে শুরু হয়েছে। সময় তখন আনুমানিক দুপুর ২:৩০। হঠাৎ স্কুলের সেকেন্ড ফ্লোর থেকে একটি মেয়ের চিৎকার শোনা যায়। তারপর দেখি সব ম্যামরা ক্লাস থেকে বেরিয়ে দৌড়াদৌড়ি করছেন। আমাদের ক্লাস হচ্ছিল 4th ফ্লোরে, তার ওপরে স্কুলের ছাদ। চিৎকার শুনে আমাদের ম্যামও ক্লাস বন্ধ করে নিচে ছুটে যান। আমাদের স্কুলটা ইউ শেপের। আমরা সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে বাঁ দিকের বারান্দা থেকে ঝুঁকে দেখি কি হয়েছে। দেখি ক্লাস 5 বা 6-এ পড়া একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তাকে ঘিরে সব ম্যাম জল দিচ্ছেন, হাওয়া করছেন। পরে শুনি সেকেন্ড ফ্লোরের বাথরুমে রক্ত পড়েছিল। সেটা দেখে মেয়েটা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য তখন ম্যামরা আমাদের বলে কোনো মেয়ের হয়তো পিরিয়ডস হয়েছে, তাই রক্ত। যেহেতু আমি গার্লস স্কুলে পড়তাম, বিষয়টা খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোরে সাধারণত ক্লাস 5-6-এর ক্লাস হতো, তাই ওরাই ওই দিকের বাথরুম ব্যবহার করত। সেকেন্ড ফ্লোরের বাথরুমে খুব একটা কেউ যেত না, ভিড় হলে মাঝে মধ্যে ব্যবহার করত। আমাদের স্কুলের পিছনেই ছিল লেডিজ হোস্টেল। ওই বাথরুমের পাশে একটা সিঁড়ি ছিল। সেই সিঁড়ি দিয়ে অনেক সময় পিছনের রাস্তা দিয়ে অনেকে ক্লাস ভাঙিয়ে দিত। আবার হোস্টেলে থাকা বা সাইকেল রাখা ছাত্রীরাও ওই পথ ব্যবহার করত। আমরা ভেবেছিলাম হয়তো ছুটির সময় কেউ বাথরুম ব্যবহার করে জল না দিয়ে দরজা লক করে চলে গেছে। যাই হোক, সেদিন তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায়। সন্ধেবেলায় বাবা মাকে বলা হয় আমাদের স্কুলের এক মেয়ের ডেড বডি স্টেশনের কাছে একটি জঙ্গলে পাওয়া গেছে। পরে শোনা যায় ওই দিন যে মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল সে বাথরুমে কোনো মেয়ের বাঁ হাতের 4টে কাটা আঙুল দেখতে পেয়েছিল। সেটা দেখেই সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু স্কুলের রেপুটেশনের কথা ভেবে পুরো বিষয়টাই ধামাচাপা পড়ে যায়। কিছুদিন পর আর কোনো খবর পাওয়া যায়নি। ছোটবেলা থেকেই প্ল্যানসেট, ভূতপ্রেত এসব বিষয়ে আমার খুব আগ্রহ ছিল। মামার বাড়ির দাদুভাইকে দেখতাম প্ল্যানসেট করতে, তাই কি কি উপকরণ লাগে জানতাম। কিভাবে করতে হয় তারও ধারণা ছিল, কিন্তু পুরো নিয়মটা কি হতে পারে সেসব কিছুই জানতাম না। আমার 3 জন খুব ভালো বান্ধবী ছিল। আমরা প্ল্যান করি 4th ফ্লোরে যেখানে আমাদের ক্লাস হতো সেখানে একটা কোণের ঘর সবসময় বন্ধ থাকতো। একদিন সেখানে প্ল্যান সেট করব। এর মধ্যে স্কুলের সরস্বতী পুজো এসে যায়। ওই সময় তেমন ক্লাস হয় না। বাজার করা, কার্ড ডিস্ট্রিবিউশন, ডান্স প্রোগ্রাম এসব নিয়েই সবাই ব্যস্ত থাকে। সব কাজ গ্রাউন্ড ফ্লোরে হওয়ায় 4th ফ্লোর পুরো ফাঁকা থাকতো। সরস্বতী পুজোর 2 দিন আগে আমরা ঠিক করি আমরা ওদিন প্ল্যান সেট করব। আমি পান, সুপারি, সিঁদুর, মোমবাতি সব নিয়ে স্কুলে যাই। আমাদের সঙ্গে যোগ দেয় আরও 2 জুনিয়র। একজন আমার এক বান্ধবীর মাসির মেয়ে, আরেকজন তার বন্ধু। আমরা 5 জন সেই ঘর খুলে ভিতরে ঢুকে দেখি বেঞ্চগুলো একপাশে একটার পর একটা উপর করে তোলা, মেঝেতে প্রায় 3 ইঞ্চি পুরু ধুলো। ঘরের ভিতর অন্ধকার, গা ছমছমে পরিবেশ আর ভীষণ গুমোট দুর্গন্ধ।
আমার দুই বান্ধবী বেঞ্চের ভেতর থেকে একটু পরিষ্কার একটি সিট বেঞ্চ আর একটি হাই বেঞ্চ বের করে। হাই বেঞ্চের উপর সব জিনিস রেখে মোমবাতি জ্বালাই, সবাই গোল করে বসি। তারপর শুরু হয় মারা যাওয়া মেয়েটাকে ডাকা। আমরা তার নাম জানতাম না, শুধু পেপারে ডেড বডির ছবি দেখেছিলাম, মুখটা মনে ছিল, কোনো ডিটেলস ছিল না। আমরা বারবার বলতে থাকি, আমাদের স্কুলের যে মেয়েটি মারা গেছে, তুমি যদি আমাদের আশেপাশে থাকো তাহলে টেবিলে একবার টোকা দাও। অনেকক্ষণ চেষ্টা করেও কোনো রেসপন্স পাইনি। হঠাৎ মনে হলো ক্লাসরুমের বাইরে বারান্দায় কেউ হাঁটছে। ভাবলাম হয়তো গার্ড ছাদ চেক করতে এসেছে। ভয় পেয়ে তাড়াতাড়ি সব গুছিয়ে ঘর লক করে বেরিয়ে আসি, কিন্তু কাউকেই দেখতে পাইনি। এরপর শুরু হয় আমাদের কাণ্ডের ফলাফল। বাড়ি ফিরে বিকেলের টিফিনের পর নিজেকে বড় ক্লান্ত লাগছিল। অন্যদিন টিফিন করে একটু রেস্ট নিয়ে তারপর টিউশন যেতাম, কিন্তু সেদিন চোখ আপনা থেকেই বন্ধ হয়ে আসছিল। শরীর একেই বেরিয়ে দিচ্ছিল না। মা বলল, ঘুমিয়ে যা, উঠে পড়তে যাবি। রাত 9টায় ঘুম ভাঙলে বুঝতে পারি আমার গায়ে তীব্র জ্বর আর শরীরের বিভিন্ন জায়গায় ফোস্কার মতো দানা উঠেছে। মা ভেবেছিল হয়তো জল বসন্ত হয়েছে। আমি আবার ঘুমিয়ে পড়ি। সেই সময় বাড়িতে আমার পিসিমণিও ছিল। আমাদের বাড়িতে বড় করে সরস্বতী পুজো হয়, তাই প্রতি বছর পিসিমণি আসেন। রাত প্রায় 10টা নাগাদ পিসিমণি আমাকে ডিনারের জন্য ডাকতে আসেন। এসে দেখেন আমি ঘুমের ঘরে উল্টোপাল্টা কথা বলছি। উনি আমাকে নাড়িয়ে তুলতে গেলে আমি হঠাৎ করেই পিসিমণির গলা চেপে ধরি। আমাদের বড় বেডরুমে দুটো খাট ছিল, একটা মা আর ভাই, আরেকটা আমি। পিসিমণি আমার পাশেই শুতেন। পিসিমণির চিৎকার শুনে মা দৌড়ে এসে দেখে আমি পিসিমণিকে মায়ের খাটে শুইয়ে তার গলা চেপে ধরেছি। মা জোরে আমাকে ঝাঁকালে আমার হুঁশ ফেরে। দেখি আমি সত্যি পিসিমণির গলা চেপে আছি। সেরাতেই স্বপ্ন দেখি মামাবাড়ির পাশের একটি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। লোকজন বালতি নিয়ে ছুটছে, চিৎকার করছে। মাঝরাতে আমি আগুন আগুন বলে চিৎকার করে উঠি। সবাই ভয় পেয়ে জেগে ওঠে। পরদিন সকালে মাকে দিদাভাই ফোন করে জানায়, সত্যি আগের রাতে মামাবাড়ির পাশের বাড়িতে আগুন লেগে গোয়াল ঘর সহ অনেক কিছু পুড়ে গেছে। সেই স্বপ্নটা আজও ভুলতে পারিনি। এরপর মা পাশের এক দাদুকে ডেকে ঝাড়ানো করান। ঝাড়ানোর পর জ্বর ভালো হয়ে যায়, শরীরের ফসকাগুলো শুকিয়ে যায়। ডাক্তার দেখানো হলে ডাক্তার বলেন হারপিস হয়েছে। আমাকে ঝাড়িয়ে যাওয়ার 3 দিনের মাথায় সেই দাদু ভয়ঙ্কর এক দুর্ঘটনায় মারা যান। তার বাড়ি ছিল মেন রোডের ধারে। দাদু দালানে বসে কাজ করছিলেন। হঠাৎ একটি গাড়ির ব্রেক ফেল করে দালানে উঠে পড়ে, দাদুকে পিষে দেয়। দাদু দইবুড়ু বিক্রি করতেন আর ঝাড়ফুঁক করতেন, তাই সবাই তাকে দইবুড়ু বলে ডাকত। পাড়ায় এসে বলল, বুকিবুড়ু দাদু মারা গেছে। এরপর থেকে আমার সঙ্গে আর কিছু হয়নি, তবে আমরা যারা এই গ্রুপে ছিলাম সবাই কিছু না কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। যেমন আমার এক বান্ধবীর মাসির মেয়ে এক রাতে হঠাৎ গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে। জানালা দিয়ে দেখে তার মা এবং চিৎকার করে সবাইকে ডেকে দরজা ভাঙে, মেয়েটার প্রাণ বাঁচায়। সবাই ভেবেছিল প্রেম ঘটিত কারণে এমনটা হতে পারে। তার একজন জুনিয়রের কানে হঠাৎ করে ছোট্ট একটা ফুসকুড়ি হয় এবং সেটা এতটাই বেড়ে যায় যা অপারেশন করে কানের কিছু অংশ বাদ দিতে হয়। বাকি বান্ধবীরা প্রায়ই কারোর উপস্থিতি অনুভব করত, ভীষণ ভয় পেত। তারপর থেকে আমরা কেউ আর কখনো প্ল্যান চেট করিনি। এরপরেও আমার আরও অনেক অভিজ্ঞতা আছে। যদি এই ঘটনা সিলেক্ট হয় তাহলে বাকিগুলো বলবো। প্ল্যান চেট করার খারাপ দিক জানতে পারলাম এই ঘটনাটা থেকে। আসলে প্ল্যান চেট করলে কখন যে কিভাবে কে চলে আসে এবং তাকে যদি আমরা আবার ফেরত না পাঠাতে পারি তাহলে সেটা কতটা আমাদের জন্য গুরুতর এবং ভয়ানক হতে পারে সেটা ভেবেই আমার গা শিহরিত হলো। এবং এই ঘটনাটার মাধ্যমে আপনারা বেসিক্যালি সেটাই জানতে পারলেন। খুব অদ্ভুত কিছু তো একটা নেগেটিভ এফেক্ট ওদের ওপর পড়েছিল ডেফিনেটলি, নইলে এতগুলো ঘটনা পরপর কেন এবং কিভাবে হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে মেল করুন আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা, যেটা অবভিয়াসলি এর আগে অন্য কোনো ইউটিউব চ্যানেল বা রেডিও স্টেশন বা অন্য কোনো টিভিতে প্রচারিত হয়নি। এমন ঘটনা, সেই ঘটনা আমাদেরকে পাঠান এবং আপনার ঘটনা আমরা এরকম সুন্দর করে রিপ্রেজেন্ট করব সকলের সামনে। আপনারা ঘটনা পাঠান বলেই আমাদের আফটার মিডনাইট স্টোরিজ আজ এত বড় একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এবং আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। আপনারা এভাবে সাপোর্ট না করলে আমরা কখনোই এত দূর আসতে পারতাম না। চলুন আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক। প্রিয় আফটার মিডনাইট স্টোরিজ টিম, আমি শ্রেয়া। গত 4 বছর ধরে আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি। ঘটনাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। আল সবুজদার কণ্ঠের আমি একজন বড় ভক্ত। পেশায় আমি একজন কম্পিউটার শিক্ষিকা। স্টুডেন্টদের নোটস বানানোর সময় হোক কিংবা গভীর রাতে ঘুমোতে যাওয়ার আগে আফটার মিডনাইট স্টোরিজ আমার সঙ্গে।
থ্যাংক ইউ শ্রেয়া, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই কখনো দেখা হবে এবং কথা হবে, প্রচুর গর্ব হবে। আজকে তোমার লেখা ঘটনাটা আমি সকলের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আশা করছি লাইক করে ফেলেছো তোমরা সবাই এবং কমেন্ট করে দিয়েছো কে কোথা থেকে শুনছো এবং কোন ঘটনাটা এখনো পর্যন্ত, প্রথম ঘটনাটা এখনো কেমন লেগেছে। সবাই একটাই ঘটনা হয়েছে, এখন সেকেন্ড ঘটনাটা শুনুন। আজ আমি আমার এক বান্ধবী রিয়ার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের জানাতে চলেছি। এই প্রথম এত সাহস করে লিখছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঘটনাটি আমি রিয়ার ভাষা অনুযায়ী লিখে পাঠালাম। 2022 সাল, আমি তখন কলকাতার বাইরে একটা সরকারি কলেজের হোস্টেলে থাকতাম। হোস্টেলটি ছিল ব্রিটিশ আমলের। বিশাল ধূসর রঙের দেয়ালে ফাটল ধরা এবং গোটা হোস্টেল জুড়ে এক অদ্ভুত নীরবতা। দিনের বেলাতে জায়গাটা স্বাভাবিকই লাগতো, কিন্তু রাত নামলেই যেন হোস্টেলটা অন্য কিছু হয়ে যেত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল শব্দের অভাব। না দরজার আওয়াজ, না পায়ের শব্দ, এমন নিস্তব্ধতা যা কানে নয় মাথার ভিতরে বাজত। মনে হতো এই চুপচাপটার মধ্যেই যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। আমার রুম নাম্বার ছিল 307। প্রথম কয়েক মাস কিছুই হয়নি, কিন্তু তারপর আমার সঙ্গে সময় যেন খেলতে শুরু করলো। এক রাতে পড়তে বসে দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। আমি নিশ্চিত ছিলাম, কারণ ঠিক তখনই নতুন একটা চ্যাপ্টার খুলেছিলাম। কিছুক্ষণ পর আবার যখন ঘড়ির দিকে তাকাই, তখন দেখি ঘড়ির কাঁটায় 9:45। আমি হেসে ফেলেছিলাম, ভেবেছিলাম হয়তো ঘড়িটা খারাপ, কিন্তু মোবাইল বের করতে বুকের ভিতরটা কেঁপে উঠল। মোবাইলেও 9:45। ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। ওকে ফাইন, মানে ও প্রথমে দেখেছে 10টা, তারপর দেখছে ও 9:45, এবং ওর স্পেসিফিক্যালি মনে আছে যে ও 10টাই দেখেছে। ঠিক আছে, বলছে ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। বিগত ফেলে আসা দিনগুলো মাথায় পরপর স্মৃতিচারণের মতো উঠে আসছিল। মনে হচ্ছিল নিজেই যেন অতীতে ফিরে যাচ্ছি। আমার এই বয়স থেকে একদম ছোট বয়স পর্যন্ত ক্রমান্বয়ে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। এমনকি আমি যেন আমার নিজের জন্ম আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আর ঠিক তারপর আমার কিছু মনে নেই। এরপর একদিন সকালে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো, আরে তুই ঠিক আছিস তো? আমি বললাম যে কেন? ওর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, কাল রাতে তুই করিডোরে ছিলি? আমি বললাম না, আমি তো ঘুমাচ্ছিলাম। ও ধীরে ধীরে বলল, তুই নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করছিলি, বলছিলি এটা সম্ভব না, এখনো সকাল 7টা কেন? আমার শরীর বরফ হয়ে গেছিল, কারণ ওই রাতের একটা মুহূর্ত আমার মনে ছিল না। সেদিন থেকেই আমি নিজের স্মৃতিকে ভয় পেতে শুরু করি। দিন তারিখ ভুল না করার জন্য আমি ডায়েরি লেখা শুরু করলাম। ওকে, মানে শ্রেয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে ওর সময়ের আর সময় মানে দিনের কোনো ঠিক থাকছে না। যেমন ও করিডোরের মধ্যে চিৎকার করে বলছে যে এখনও সকাল 7টা কেন, তার মানে অনেকক্ষণ ধরে ও সকাল 7টার মধ্যে ভেসেছিল। লিখছেন, একদিন লিখেছিলাম ডায়েরিতে, আজ শুক্রবার রাত 11টা। পরদিন ডায়েরি খুলে দেখি নিচে আরেকটা লাইন লেখা, ভুল, আজ সোমবার, তুই আবার ভুল করেছিস। হাতের লেখাটা আমারই, কিন্তু লেখাটা যে আমি লিখিনি সেটা আমার স্পষ্ট মনে আছে। মনে হচ্ছিল অন্য কেউ যেন আমার সময়ের মধ্যে ঢুকে পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল বাথরুমে। আমি দাঁত ব্রাশ করছিলাম, হঠাৎ খেয়াল করলাম আয়নাতে আমার প্রতিফলনটা যেন একটু দেরিতে নড়ছে। সামান্য দেরি, কিন্তু যথেষ্টই দেরি। আমি আবার নড়লাম, প্রতিফলনও নড়ল, কিন্তু একটু দেরিতে। আমি হাঁ করে আমার প্রতিফলনের দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই আয়নার ভিতরের আমিটা হেসে উঠল। আমি কিন্তু নড়িনি, কথাও বলিনি। আয়নার উল্টো দিকের আমিটা আমাকে বলছে, তুই জানিস তো তুই এখানে একা না, সময়টা তোর না। আমার সারা শরীর অবশ হয়ে গেছে। আমি ভাবতেই পারছি না কি দেখছি আমি। আমি কল্পনাও করতে পারি না এটা কিভাবে সম্ভব। মনে হচ্ছিল আমি নিজের শরীরের ভিতরে আটকে পড়েছি, আমাকে যেন অন্য কেউ কন্ট্রোল করছে। সেদিনই আমি প্রথম জ্ঞান হারাই। যদিও পরে আমার জ্ঞান আবার একাই ফিরে আসে এবং নিজেকে বাথরুমের মেঝেতে আবিষ্কার করি। এরপর আর থাকতে না পেরে আমি কেয়ারটেকারকে সব বললাম। সে শুনে একটু অবাক হয়, সেটা আমাকে আরও বেশি অবাক করে তোলে, যেন এই সব কিছু আমার সাথে হবারই ছিল। তাকে আমি জোর করে চেপে ধরি, জিজ্ঞাসা করি যে এমনটা কেন হচ্ছে। তখন সে যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। সে বলল, এই রুমে আগে একটা ছেলে থাকতো 2014 সালে। সেও সময় নিয়ে একই কথা বলতো। একদিন সে নিজেকে রুমে বন্ধ করে দেয়। 3 দিন পর দরজা ভাঙা হয়। আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম, ভেতরে কি ছিল? সে চোখ নামিয়ে বলল, রুম ছিল, সব ছিল, শুধু ছেলেটা ছিল না। পুলিশ এসেছে, তদন্ত হয়েছে, কিন্তু ঘরে কোনো অস্বাভাবিক জিনিস পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো হদিশ পাওয়া যায়নি। সেদিনই ঠিক করেছিলাম আমি রুম ছাড়ব, কিন্তু যাওয়ার আগের হাতটা ছিল আরও ভয়ঙ্কর। আমি বিছানায় শুয়ে মোবাইল দেখছিলাম। সময় 12:05। হঠাৎ নোটিফিকেশন এলো, নো ট্র্যাপ। লেখা ছিল, বেরিয়ে যা তুই, দেরি করে ফেলেছিস।
ঠিক তখনই মাথায় কিছু একটা ছুঁয়ে গেল। ওপরে তাকিয়ে দেখলাম সিলিং থেকে ঝুলে থাকা একজোড়া পা। সে পা ধীরে ধীরে তুলছে। দেয়ালের ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করে। আমি টক টক করে কাঁপছি। এ আমি কি দেখছি? এ আমি কোথায় আছে? আমি কি পৃথিবীতে আছে? এমন সময় দরজায় খুব আস্তে একটা টক টক করে শব্দ হলো। আমি প্রচণ্ড শক্তি নিয়ে কাঁপা গলায় বললাম, কে? বাইরে থেকে আমারই গলা, খোল, না হলে তুই এখানেই থেকে যাবি। এরপর আর কিচ্ছু মনে নেই। পরদিন আমাকে অন্য রুমে সরানো হয়। পরে হোস্টেল, কলেজ সব বদলে ফেলি। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়, কিন্তু আজও ঘড়ির কাঁটা ঘুরতে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। কারণ আমি জানি সময় সবসময় সমান যায় না, সামনে যায় না। কিছু সময় মানুষকে আটকে রাখে বা পিছিয়ে নিয়ে যায় অতীতে, অন্ধকারে। এই ছিল রিয়ার থেকে শোনা ঘটনা। ভালো লাগলে তোমার কণ্ঠে আফটার মিডনাইট স্টোরিজে শুনিও। টাইম ডিলিউশনের উপর একটা ঘটনা। অনেক দিন বাদে এরকম একটা ঘটনা পেলাম, বা বলতে পারো যে অনেক মাস বাদে পেলাম অ্যাকচুয়ালি। আমার কিন্তু এই ধরনের ঘটনা খুব ভালো লাগে। আমি নিজেও প্রচুর এই ধরনের টাইম ডিলিউশনের ঘটনা দেখতেও পছন্দ করি। আপনারা যদি হন্টিং অফ হিল হাউস দেখে থাকেন, তাহলে সেখানে আপনারা এমন কিছু টাইম ডিলিউশন পাবেন যে টাইম ডিলিউশন আপনাদেরকে অবাক করবে, বিশেষ করে শেষ এপিসোডে। এরকম আরও অনেক ঘটনা আছে, অনেক সিনেমাও আমি দেখেছি যেখানে টাইম ডিলিউশনের ব্যাপারে কথা বলছে, এবং আমার খুব পার্সোনাল ফেভারিট। আমি জানি না আপনারা কতজন এই ধরনের ঘটনা শুনতে অভ্যস্ত, কিন্তু যারা অভ্যস্ত আমার মনে হয় তাদের বেশ ভালো লেগেছে। চলে যাই আজকের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা পাঠিয়েছেন সোহম মণ্ডল। যেভাবে লিখছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার সবুজদা, আমার নাম সোহম মণ্ডল। আমি বীরভূম জেলার সিউড়ি শহর থেকে লিখছি। আমি আপনার একজন অনেক পুরনো শ্রোতা। বর্তমানে ক্লাস 11ও করি। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের কাছে একটা ঘটনা পাঠাবো, কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না। আজ অবশেষে লিখছি। আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটি আমার বাবার সঙ্গে ঘটেছিল। সময়টা ছিল আনুমানিক 2023 সালের অগস্ট মাস। থ্যাংক ইউ সোহম আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা। তোমার গোটা পরিবারকে আমার ভালোবাসা জানিও, এবং অবশ্যই আমাদেরকে আরও ঘটনা পাঠাও। aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠাও ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন সেকশনে। লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। সোহম লিখছে, আমার বাবা একটি সরকারি অফিসে কর্মরত। কাজের চাপে বাবার ছুটি পাওয়া খুবই কঠিন। ঠিক সেই সময় খবর আসে আমাদের এক আত্মীয়ের 3 বছরের ছোট বাচ্চার হঠাৎ খুব জ্বর ওঠে এবং তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাচ্চাটা আর বাঁচে না। ওরা খুবই গরিব মানুষ ছিল। অ্যাম্বুলেন্স বা ট্যাক্সি ভাড়া করার মতো সামর্থ্য ওদের ছিল না। বাচ্চাটিকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কারো সাহায্য পাচ্ছিল না। শেষ পর্যন্ত একান্ত উপায় না দেখে তারা আমার বাবাকেই ফোন করে। তাদের গ্রামটি শহর থেকে অনেকটাই দূর, গভীর গ্রামাঞ্চলে। কিছু কারণবশত আমি গ্রামের নাম এখানে প্রকাশ করলাম না। বাবা তখন অফিসে ছিলেন। কোনো রকমে অফিস ম্যানেজ করে বাবা আর সেই আত্মীয় দুজনের সিদ্ধান্ত নেয় যে বাচ্চাটিকে বাইকে করেই গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। হসপিটালের নিয়ম অনুযায়ী কোনো শিশু মারা গেলে 4 ঘন্টার আগে ছাড়া হয় না। কিন্তু বাবা যেহেতু সরকারি কর্মচারী, তাই অনেক কাকুতি মিনতি করে নার্সদের রাজি করিয়ে বাচ্চাটিকে তাড়াতাড়ি ছাড়িয়ে নেয়। সব প্রক্রিয়া শেষ হতে সন্ধে 7টা থেকে 7:30 বেজে যায়। আর দেরি না করে বাবা আর কাকু বাচ্চাটাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটাল থেকে ছাড়ার সময় নার্সরা বাচ্চাটিকে খুব যত্ন করে সাদা কাপড় দিয়ে মুড়ে দিয়েছিল। বাচ্চাটি জন্ম থেকেই দেখতে খুব সুন্দর ছিল। 3 বছর বয়সে এমন একটা ফুটফুটে বাচ্চার মৃত্যু গ্রামের বাড়িতে শোকের ছায়া নামিয়ে আনে। উঠোনে নামানো মাত্রই গ্রামের সব লোক, পরিবারের লোক কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালবেলা বাবার একটা জরুরি মিটিং ছিল, তাই প্রায় রাত 11টার সময় বাবা সেখান থেকে বেরিয়ে যায়। আত্মীয়রা বাবাকে সেদিন রাতে থেকে যেতে বলেছিল, কিন্তু বাবার পক্ষে থাকা সম্ভব ছিল না। বাচ্চাটিও খুব ছোট ছিল। তাকে সমাধি দেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু উপায় হলো না। বাধ্য হয়েই বাবা বাইক নিয়ে রওনা হয়। গ্রাম থেকে কিছু দূর বেরোনোর পর বাবা লক্ষ্য করে চারিদিক একেবারে জনশূন্য। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা। গ্রামাঞ্চলে রাত 12টার পর এমনিই কাউকে দেখা যায় না। হঠাৎ কিছু দূর এগিয়ে বাবা অদ্ভুত একটা অনুভূতি পায়। বাবার মনে হয় বাবার বাইকের পিছনে যেন কেউ এসে বসেছে। বাবা সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকায়, সিট ভাঙা। ঠিক পর মুহূর্তেই বাবার চোখ সামনের দিকে আটকে যায়। বাইকের হেডলাইটের ঠিক উপরে সামনের দিকে রাস্তার ওপর সেই ছোট্ট বাচ্চাটি এসে বসেছে।
একইভাবে সাদা কাপড়ে মোড়া। আরও ভয়ঙ্কর ব্যাপার, বাচ্চাটা যেন খেলার ছলে হেডলাইটটা একবার নিভাচ্ছে, একবার জ্বালাচ্ছে। বাবা রীতিমতো ভয় পেয়ে যায়, কিন্তু লক্ষ্য করে বাচ্চাটার মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত হাসি। সে হাসি নিয়ে হেসে দুলছে আর হেডলাইটের আলো ক্ষণক্ষণ বন্ধ করছে। বাবা পিছন দিকে ফিরে যাওয়ার কথা ভাবলেও তখন আর সম্ভব ছিল না। গ্রাম অনেক পিছনে, সামনে শুরু হবে জঙ্গলের রাস্তা, তারপর হাই রোড। হঠাৎ করে বাইকের হেডলাইটটা পুরোপুরি নিভে যায়। জ্যোৎস্না রাতে বাবা স্পষ্ট দেখতে পায় হেডলাইট বন্ধ হলেও বাচ্চাটি তখনও সামনের দিকেই দুলছে, মাথা এদিক ওদিক নেড়ে বাবার দিকে তাকিয়ে আছে। বাবার চোখে অন্ধকার নেমে আসছিল, প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। সে মুহূর্তে বাবা জোরে জোরে আমাদের কুলদেবতার নাম করতে শুরু করে। আরও কিছু দূর এগোতেই বাবা দেখে বাচ্চাটি ধীরে ধীরে হেডলাইটের জায়গা ছেড়ে বাইকের হ্যান্ডেলের দিকে এগিয়ে আসছে এবং তার মুখে সে অদ্ভুত হাসি। বাবা আরও জোরে জোরে নাম করতে থাকে। প্রায় 1-2 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ করে সামনে হাই রোডের আলো চোখে পড়ে। ঠিক তখনই বাইকের হেডলাইট আবার চলে ওঠে। সব কিছু স্বাভাবিক। পরে বাবা আমাদের জানায় বাচ্চাটির শরীরে পুরনো ফুলের একটা ছোট্ট অংশ, যেটা নার্সেরা মৃত্যুর পর ওকে পরিয়েছিল, সেটা বাবার বাইকেই থেকে গিয়েছিল। সেই কারণেই হয়তো বাবার সাথে এমন ঘটনা ঘটেছে। সত্যি বলতে গেলে বাচ্চাটি দেখতে খুবই সুন্দর ছিল, আমিও তাকে দেখেছিলাম। তার নাম রাখা হয়েছিল গোপাল, কারণ সে দেখতে গোপালের মতোই ফুটফুটে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে বাঁচেনি। এই ঘটনার পর পরিবারটির উপর দীর্ঘদিন শোকের ছায়া নেমে আসে। পরে তাদের একটি কন্যা সন্তান হয়। এখন তারা তাকে নিয়েই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যায়। এটাই ছিল আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটা হয়তো বড় হয়ে গেল, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। এই প্রথম ঘটনা লিখে পাঠালাম। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে বাবার আরও কিছু অভিজ্ঞতা আছে, ধীরে ধীরে পাঠাবো। শেষে একটাই কথা, আফটার মিডনাইট স্টোরিজ যেন আরও বড় হয়। আপনাকেও মিলিয়নের শুভেচ্ছা। নমস্কার সবুজ, আমি মৈনাক, নিউ ব্যারাকপুর থেকে লিখছি। এই ঘটনাটি আমি আমার পরিচিত এক দাদা দীপ চক্রবর্তীর মুখ থেকে শুনেছি। দীপদা নিউ ব্যারাকপুরের মোড়ল বাহিনী এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছিল 2017 সালের বর্ষাকালে। দীপদা পেশায় একজন ড্রাইভার। তার ড্রাইভার জীবনে ঘটে যাওয়া এটিই ছিল সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেদিন সারাদিন কোনো ভাড়া ছিল না। হঠাৎ তার বন্ধু বিট্টু তাকে ফোন করে জিজ্ঞাসা করে তার কোনো কাজ আছে কিনা। দীপদা না বলতেই বিট্টু তাকে গুডস ভেহিকেলের স্ট্যান্ডে যেতে বলে। দুপুর 1টা নাগাদ তারা স্ট্যান্ডে পৌঁছায় এবং সেই সময় চারপাশটা একেবারেই ফাঁকা। তো সারাদিন কোনো ভাড়া না থাকায় খাওয়া দাওয়া সেরে ওরা গাড়িতেই বসেছিল। হঠাৎ বিকেল ওই 4টে নাগাদ একটা ভাড়া আসে। একটি মৃতদেহ সুন্দরবনে নিয়ে যেতে হবে, মৃত ব্যক্তির গ্রামের বাড়িতে। শর্ত ছিল রাত 8টার মধ্যেই রওনা দিতে হবে। তারা নির্দিষ্ট সময়ের আগেই টাটা 407 গাড়ি নিয়ে পৌঁছে যায় এবং ঠিক সময়ে যাত্রা শুরু করে। রাস্তায় চলতে চলতে খুব খিদে পেয়ে যায়। দীপদা বিট্টুকে বলে ভোজের হাট পৌঁছে কিছু খেয়ে নেবে। গাড়ির ডালার পিছনে মৃতদেহের সঙ্গে মৃতের পরিবারের 2 জন লোক বসেছিল। ভোজের হাট পৌঁছতে রাত প্রায় 11টা বেজে যায়। এত রাতে শুধু একটা ছোট্ট রেস্টুরেন্ট খোলা ছিল, যেখানে এগরোল আর চাউমিন ছাড়া কিছুই পাওয়া যাচ্ছিল না। বিট্টু মৃতের বাড়ির লোকেদেরও খেতে বলে। দীপদা আর বিট্টু এগরোল খায় আর ওনারা চাউমিন। খাওয়া শেষ করে তারা আবার সুন্দরবনের দিকে রওনা দেয়। সেই এলাকার রাস্তা খুব নিচু, বর্ষার জলে হাঁটু সমান জল জমে। কিছু দূর যাওয়ার পর বিট্টু দীপদাকে বলল এবার সে গাড়িটা চালাবে। গাড়ি থামিয়ে দীপদা ড্রাইভিং সিটে বসল। কিছু দূর যেতেই আচমকা পিছন থেকে মৃতের বাড়ির লোক 2 জন আতঙ্কে চিৎকার করে ওঠে। বলে গাড়ি থামাতে বলে। তাদের খুব ভয় লাগছে এবং তারা কেবিনে বসতে যায়। চারপাশে কোনো আলো ছিল না, শুধু হেডলাইটের আলোয় রাস্তা দেখা যাচ্ছিল। তারা 2 জনকে কেবিনে তুলে নেয়। বিট্টু তখন বলেছিল মৃতদেহটা একা রেখে আসা ঠিক হয়নি। রাত তখন প্রায় 1টা। গাড়ি চলছিল। হঠাৎ কেবিনের পিছনের জানলা দিয়ে তাকিয়ে মৃতের লোক 2 জন আর্তকে ওঠে এবং বলে গাড়িতে নাকি মৃতদেহই নেই। দীপদা সঙ্গে সঙ্গে ব্রেক কষে। বিট্টু নেমে পিছনে গিয়ে দেখে আসে এবং ভয়ে কুকড়ে গিয়ে বলে গাড়ির ডালায় শুধু লেপ আর তুষক পড়ে আছে, খাটসহ মৃতদেহ উধাও। 4 জনেই তখন গাড়ি চালু রেখেই নেমে পড়ে। প্যান্ট গুটিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়ে ডালার দরজা খোলে। বুক দুরুদুরু করছে। টর্চ নিয়ে তারা প্রায় 200 মিটার পিছনে যায়। দেখতে পায় গাছতলায় মৃতদেহটি আড়ভাবে পড়ে আছে। ভয় পেলেও নিজেদের সামলে নিয়ে তারা মৃতদেহটি তুলে আবার গাড়িতে রাখে। বিট্টু আবার মৃতের লোক 2 জনকে পিছনে বসতে বলে, কিন্তু তারা রাজি হয় না। ঠিক সেই সময় বিট্টু আঁকা কেবিনের দিকে গিয়ে চিৎকার করে ওঠে এবং বলে যে ড্রাইভার সিটে কেউ একজন বসে আছে। সে দৌড়ে আবার সবার কাছে চলে আসে। দীপদার প্রাণ তখন ওষ্ঠাগত, তবুও সাহস করে জয় মা তারা বলে কেবিনের দিকে এগিয়ে যায়।
গিয়ে দেখে সেখানে কেউ নেই, কিন্তু বিট্টু কেঁপে কেঁপে বলে সে স্পষ্ট কাউকে দেখতে পেয়েছে। দেরি না করে তারা জায়গাটা ছাড়ে, গাড়ি আবার চলতে শুরু করে। বিট্টু স্টিয়ারিং ধরে, দীপদা পাশে বসে। কিছু দূর যেতেই বিট্টু ফিসফিস করে বলে, আচ্ছা পিছনে তো মাত্র 2 জন লোক, তাহলে এরকম মনে হচ্ছে কেন যে প্রায় 20-22 জন লোক গাড়িতে বসে আছে? গাড়ির চাকা বসে আছে মনে হচ্ছে না? কথাটা শুনে দীপদার শরীর দিয়ে কাঁপুনি বয়ে যায়, কারণ তিনিও অস্বাভাবিক ভার অনুভব করছিলেন। তিনি সঙ্গে সঙ্গে গাড়িতে ফুল সাউন্ডে হনুমান চালিসা চালিয়ে দেন, কিন্তু কোনো পরিবর্তন হয় না। পিছনে তাকিয়ে দেখেন 2 জন লোক গভীর ঘুমে আচ্ছন্ন, আর তাদের ফোন থেকে খুব জোরে কোনো অদ্ভুত মন্ত্র বাজছে। ভোরবেলা হতেই ধীরে ধীরে গাড়ির ওজন হালকা হতে শুরু করে। গন্তব্যে পৌঁছে মৃতের বাড়ির লোকেরা অনেক টাকা দেওয়ার লোভ দেখিয়ে শ্মশান পর্যন্ত যেতে অনুরোধ করে, কিন্তু দীপদা আর বিট্টু সেখানে এক মুহূর্তও থাকেননি। ভাড়ার টাকা নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়েন এবং দুপুরে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফেরার পর দীপদা আর বিট্টু দুজনেই 5 থেকে 7 দিন টানা ভীষণ জ্বরে ভুগেছিলেন। পরেও যার কাছে ঝাড়ফুঁক করানোর পর তারা ধীরে ধীরে সুস্থ হন। আজও সেই সুন্দরবনের রাতের কথা মনে পড়লে দীপদার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ইতি দীপ চক্রবর্তী। এই ধরনের ঘটনা আমার আউটস্ট্যান্ডিং লাগে এবং আমি এরকম একটা ঘটনা ফেস করতে চাই নিজের লাইফে। অ্যাকচুয়ালি আপনারা এখনও পর্যন্ত এই যে 3টে ঘটনা শুনলাম, এই 3টে ঘটনা শোনার পর আপনাদের কোন ঘটনাটা ফেস করতে বেশি ইচ্ছে করছে? কোন ঘটনাটা আপনার মনে হয় যে আপনি যদি ফেস করেন তাহলে আপনার সঙ্গে অনেকটা বেশি অ্যাডভেঞ্চার হবে? আমি জানি খুবই অদ্ভুত প্রশ্ন এটা, কেই বা জেনে শুনে নিজের জীবনে ভূতের প্রবেশ করাতে চাইবে, কিন্তু তাও ফর এন্টারটেনমেন্ট পারপাস, যেটা আমরা সবসময় বলি, আফটার মিডনাইট স্টোরিজের কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। এর ব্যতীত আফটার মিডনাইট স্টোরিজের অন্য কোনো উদ্দেশ্য নেই। আফটার মিডনাইট স্টোরিজ কোনো রকমভাবেই কোনো অন্ধবিশ্বাস, কালো জাদু বা কুসংস্কারকে প্রমোট করে না। আফটার মিডনাইট স্টোরিজ তার অডিয়েন্সকে কখনো বলে না ঘটনাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে আপনার উপর। তাই আফটার মিডনাইট স্টোরিজের ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই হলো বুদ্ধিমানের কাজ। চলুন আজকে চলে যাই আমাদের 5 নম্বর ঘটনায়। আজকে অনেকগুলো ঘটনা আছে, প্রথমেই বলেছিলাম, এবং এখন আমরা 5 নম্বর ঘটনাটা শুনব। আমি সীতা বলছি বর্ধমান থেকে। আমি অনেক বছর হলো আফটার মিডনাইট স্টোরিজ শুনছি, আর তোমার গলার আওয়াজ আর গল্পের আমি খুব বড় ভক্ত। কেমন আছো প্রিয়াঙ্কা দি, এবং তোমার বাড়ির লোকজন কেমন আছে জানিও। আমরা সবাই খুব ভালো আছি। তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় আমাদের এখনও পর্যন্ত সবাই সুস্থ আছি, ভালোভাবে দিন কাটছে। আশা করছি তুমি এবং তোমার পরিবারও খুব ভালো আছো। বাড়িতে যারা যারা আছেন তাদের সবাইকে আমার প্রণাম জানিও এবং ভালোবাসা দিও। লিখছেন, আমি আগেও একটি ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো তোমার সেটি পছন্দ হয়নি, কিন্তু আশা না ছেড়ে আমি আবার একটা ছোট ঘটনা লিখতে বসলাম। আজ যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমার এক স্যারের সঙ্গে ঘটেছিল। আমি এখন কলেজের ফাইনাল ইয়ার ছাত্রী। এই ঘটনাটা যখন ঘটে তখন আমি ক্লাস 8-এ পড়তাম, আর ওই স্যারের কাছে আমি ম্যাথস পড়তাম। ঘটনাটা ঘটেছিল একটি হাড় কাঁপানো শীতার রাতে। আমাদের এলাকাতে তখন বই মেলার জন্য তোড়জোড় চলছিল। আমার স্যার আর তার কয়েকজন সহকর্মী মিলে প্রতি বছর বইমেলায় স্টল দিতেন। পরের দিনই মেলা শুরু হবে, তো সেদিন রাতে স্যারেদের অনেকক্ষণই কাজ করতে হয়, স্টলের কাজ। তো এভাবে কাজ করতে করতে প্রায় 12:30টার মতো স্যারের কাজ শেষ হয়। আমাদের এলাকাটা এমনিতেই নির্জন, তার উপর ডিসেম্বরের শীত, তুমি বুঝতেই পারছো কতটা ঠান্ডা। তত রাত্রিবেলা স্যার কোনো যানবাহন বা লোকজন রাস্তায় পেলেন না। স্যারের বাকি সহকর্মীরা অন্যদিকে বাড়ি থাকায় নিজেদের পথে চলে যান। স্যারের বাড়ি খুব বেশি দূরে না হওয়ায় তিনি হাঁটা শুরু করেন। একটা সিগারেট ধরান। স্যারের বাড়ি যাওয়ার 2টো রাস্তা ছিল। একটা রাস্তা কবরস্থানের পাশ দিয়ে ছোট রাস্তা, আর একটা মেন রোড দিয়ে যেটা অনেক দূরে যেতে হয়। সেদিন রাত বেশি হয়ে যাওয়ায় স্যার শর্টকাটটা বেছে নেন। তখন স্যারও তরুণ, ভয়টয় তেমন ছিল না। তিনি ভাবেন যে এইটুকু তো রাস্তা, কয়েক মিনিটেই পার হয়ে যাবেন। তাড়াহুড়োয় কবরস্থানের কথাটা তার মাথায় আসেনি। এবার ঘটনাটা স্যারের ভাষাতেই বলছি, যাতে শ্রোতাদের বুঝতে সুবিধা হয়। রাত তখন অনেক। আমি একটা সিগারেট ধরিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাঁটছি। ঠান্ডায় হাত পা জমে গেছে। ভাবছি কখন বাড়ি পৌঁছে লেপের তলায় ঢুকে আরামে ঘুমোবো। এমন ভাবনায় ডুবে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি রাস্তার পাশের একটা পুকুর থেকে এক মধ্যবয়স্ক লোক উঠে আসছে। আমি ভাবলাম পাগল হবে হয়তো, নইলে এত ঠান্ডায় কে পুকুরে নামে এই রাতে। আমি মাথা ঘামালাম না, নিজের মতো হাঁটতে থাকলাম। কিন্তু সেদিন যেন রাস্তা শেষই হতে চাইছিল না। ভাবছিলাম ঠান্ডার জন্য হয়তো ধীরে হাঁটছি। এরই মধ্যে দেখি সেই লোকটা পুকুর থেকে উঠে আমার পাশে হাঁটতে শুরু করেছে। আমি তার দিকে তাকালাম, কিন্তু মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ করে এসে আমাকে আমার ঠিকানা জিজ্ঞাসা করলো। আমি বললাম সামনের রাস্তাটা পার হলে একটু হাঁটলেই আমার বাড়ি। আমিও তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় থাকো? এই ঠান্ডায় জলে কি করছিলে? সে দাঁত বের করে হেসে বলল, আমার ঠান্ডা লাগে না মশাই, আমার জলে ভালো লাগে,
তাই রাতেও পুকুরে স্নান করি। আমি হালকা হাসলাম, বুঝলাম নিশ্চয়ই মাথায় কোনো গণ্ডগোল আছে। বেশি কথা বাড়ালাম না এবং এগিয়ে চলতে লাগলাম। হঠাৎ করে সে জিজ্ঞাসা করলো, এত রাতে এই রাস্তায় কেন? আমি বললাম, ওই একটু গাছ ছিল এদিকে। এ বলতে বলতে আমি প্রায় রাস্তার শেষ মাথায় পৌঁছে গেছি। বাড়ি যেতে হলে আমাকে রাস্তা পার হতে হতো। ঠিক তখনই লোকটা তার বরফের মতো ঠান্ডা হাত আমার কাঁধে রাখল। ওই স্পর্শ পেতেই আমি হালকা কেঁপে উঠলাম। সে বলল, দেখুন বাবু, আপনাকে এই রাস্তায় প্রথম দেখলাম এত রাতে, তাই বলছি যদি নিজের ভালো চান তাহলে রাতে এই রাস্তায় আসবেন না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন মশাই? প্রশ্ন শেষ হতে না হতেই লোকটার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। এক চোখ দিয়ে রক্ত ফুটছে, মুখের অর্ধেক মাংস নেই, গলা পচা মুখ, পুরো দেহ বিকৃত। ভয়ঙ্করভাবে খেকি হাসতে হাসতে সে বলল, কারণ এই সময়ে তো আমরা বের হই, জানেন না? এই কথা বলে সে এক অদ্ভুত অট্টহাসি হেসে বিশাল গতিতে আসা একটা লরির সামনে মিলিয়ে গেল। কিন্তু যদি সে মানুষ হতো তাহলে লরির ডাক্কায় তার লাশ রাস্তায় পড়ে থাকার কথা, অথচ আমি দেখলাম রাস্তায় কিছুই নেই। এরপরই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ি। পরদিন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার ঘরের বিছানায়। মা, বউ সবাই খুব কান্নাকাটি করছে। আমার জ্ঞান ফিরতেই মা আমাকে জড়িয়ে ধরে আরও জোরে কাঁদতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, আমার কি হয়েছে? পাড়ার এক কাকিমা বললেন, আমি রাতে বাড়ি না ফেরায় ভোর 3টের সময় বাবা আর পাড়ার আরও 3-4 জন কাকু আমাকে খুঁজতে বের হন। তারা আমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং আমাকে বাড়ি নিয়ে আসেন। এবার আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার ব্যাপারে কিছুটা বলি। আমি তখন খুব ছোট। আমাদের পাড়ায় তখন এক পাগল লোক থাকতো। তার পরিবার বলে কেউ ছিল না। পাড়ার ছেলেরা তাকে খুব রাগাতো আর অকারণে বিরক্ত করত। একদিন সে রেগে গিয়ে তাদের দিকে ইট ছুঁড়ে মারে। তখন ছেলেগুলো খুব রাগান্বিত হয়ে রাতের অন্ধকারে তাকে মেরে কবরস্থানের পাশের পুকুরে ভাসিয়ে দেয়। তার নিজের কেউ না থাকায় পুলিশকে আর কেউ জানায়নি, আর পুলিশের ঝামেলায় কেউ পড়তেও চায়নি। তার পরিবারের কেউ না থাকায় তার কোনোদিন সেভাবে সৎকার হয়নি। তাই সবাই মনে করে তার আত্মা আজও সেখানেই আছে। এই ঘটনাটা যখন স্যার আমাদের বলেন, আমরা তার চোখে এসে ভয় আর আতঙ্ক স্পষ্ট দেখতে পাই। শুনতে হয়তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু যে নিজে মুখোমুখি হয়েছে সেই জানে ঘটনাটা কতটা ভয়াবহ আর হাড় কাঁপানো। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, কিন্তু অনেকটা আশা নিয়ে লিখলাম। হয়তো এবার আমার গল্পটা তোমার গলায় শুনতে পাবো। আশা করছি সবুজদা, তোমার আর আমার দর্শকদের গল্পটা ভালো লাগবে। যদি পছন্দ হয় তোমার সুমধুর কণ্ঠে পাঠ করে উপহার দিও, এই আশাতেই থাকলাম। ভালো থেকো, আর আমাদেরও আরও অনেক ভয়ঙ্কর ঘটনা উপহার দিতে থাকো। সবকটা ঘটনাই আজকে আমার খুবই ইউনিক মনে হচ্ছে এবং সবকটা ঘটনাতেই আমার মনে হচ্ছে অনেকটাই অথেন্টিসিটি আছে। আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঘটনা পাঠান আপনার জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক সত্য ভৌতিক ঘটনা aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান। ঘটনার সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। চলুন আজকের 6 নম্বর ঘটনাটা পড়ি। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমি তোমার এবং তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের খুব বড় একজন ভক্ত। তোমাদের চ্যানেলের ভিডিও আমি 2021 সালের শুরুর দিক থেকে দেখা শুরু করেছি, আর সেটা এখন আমার প্রতিদিনের ঘুমের ওষুধে পরিণত হয়েছে। আমি বাংলাদেশ সাতক্ষীরা থেকে বলছি। আমার নাম রাজ। তো সবুজদা, বেশি কথা না বলে মূল ঘটনায় আসি। এই ঘটনাটি আমি আমার দাদুর মুখ থেকে শুনেছি। অনেক দিন আগের কথা। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না। সবাই ভোর হতে না হতেই কাজে বের হয়ে যেত এবং সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসত। সে সময় মানুষের অন্যতম প্রিয় বিনোদন ছিল যাত্রাপালা। তখন আমার দাদুর বয়স প্রায় 15-16 বছর। যাত্রাপালার প্রতি তার প্রবল আগ্রহ ছিল, তাই যাত্রার কথা শুনেই যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু সমস্যা ছিল। সমস্যা হলো যাত্রাপালা হবে পাশের গ্রামে, তাও সন্ধ্যার পরে। তখন রাতে বের হওয়াটা খুব ভয়ের বিষয় ছিল, আর বাড়ির থেকেও অনুমতি মিলত না। দাদু তখন একটা অজুহাত বানালেন। সন্ধ্যা নামতেই বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে এক বন্ধুকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। দুজন একসঙ্গে থাকায় ভয়টা তেমন কাজ করছিল না। প্রায় 1-2 ঘন্টা পর দাদুর বন্ধু বলল, চল চল বাড়ি যাই। দাদু বললেন, আরে এখনই তো এলাম, পালা তো এখন জমে ক্ষীর, আমি এখন যাব না, তুই যা। বন্ধুর শরীর খারাপ লাগছিল, তাই বন্ধু বাড়ি ফিরে গেল। পালা শেষ হতে হতে রাত আনুমানিক ওই 12টা বাজল। সবাই বাড়ি ফিরছে, দাদুও রওনা দিলেন। তিনি ভয় না পেয়ে আপন মনে গান গাইতে গাইতে হাঁটছিলেন।
বাড়ির কাছাকাছি এলে হঠাৎ করে রাস্তার পাশের বাঁশবাগানের দিকে ফিরফির শব্দ, হাসি আর খেলাধুলার আওয়াজ শুনতে পেলেন, কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছিল না। আরও একটু এগোতেই দেখলেন একজোড়া চোখ জলজল করছে। প্রথমে মনে করলেন খ্যাকশিয়াল, এবং সে সময় খ্যাকশিয়াল ধরতে পারলে পুরস্কার পাওয়া যেত। তাই দাদু রাস্তার পাশ থেকে একটা লাঠি তুলে নিয়ে গেলেন। কাছে যেতেই দেখলেন ওটা তার কাকার মেয়ে লুতু, আর লুতুর সঙ্গে একটা অচেনা মেয়ে। অচেনা মেয়েটির মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, তবে দাঁত আর চোখ বোঝা যাচ্ছিল। দাদু অবাক হয়ে বললেন যে, হ্যালো, তুই এখানে কি করছিস? এত রাত হয়েছে, বাড়ি যাসনে? উল্টো দিক থেকে কোনো উত্তর নেই। দাদু একটু ভয় পেলেন, তবুও সাহস করে লুতুর হাত ধরলেন, কিন্তু হাতটা যেন তুলোর মতো নরম, যেন কোনো হাড়ের অস্তিত্ব নেই। তিনি ভয় পেলেও তাকে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। কিছু দূর যেতেই হঠাৎ এক ঝটকায় সে হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে বাঁশবাগানের দিকে দৌড়ে গেল। বিষয়টা অস্বাভাবিক লাগায় দাদু সরাসরি কাকার বাড়িতে গেলেন। দেখলেন বাড়িতে প্রচণ্ড ভিড়, অনেকেই কাঁদছে। সামনে গিয়ে দেখেন কাকার মেয়ে লুতুকে তিনি একটু আগেই দেখেছেন, এবং যার হাত ধরেছিলেন সে নাকি কিছুক্ষণ আগেই প্রচণ্ড জ্বরে মারা গেছে। তাহলে দাদু যাকে দেখেছিলেন সে কে, কেনই বা কাঁদছিল, আর সে কোথায় বা চলে গেল? এই ঘটনার পর দাদু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার জ্বর আসে, ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, রাতে ঘুমের ঘরে উঠে বাইরে চলে যেতেন, ঠিকমতো কথা বলতেন না, শুধু আপন মনে কি যেন বিড়বিড় করতেন। পরে কবিরাজ দেখানোর পর ধীরে ধীরে সুস্থ হন। তো এই ছিল আমার শোনা ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, কোনো বানান ভুল থাকলে ক্ষমা করবেন। ইতি রাজ। সত্যি তো, আসলে কে ছিল সেটা? লুতু নিজে ছিল নাকি অন্য কেউ? কে জানে। চলুন আজকের পরবর্তী ঘটনায় যাই। আজকের 7 নম্বর ঘটনায় শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত। ধন্যবাদ সবুজদা। আমার প্রথম ঘটনাটা যা আমার দুলাভাই আকাশের সঙ্গে ঘটেছিল সেটা আফটার মিডনাইট স্টোরিজের 29 নম্বর এপিসোডে শোনানোর জন্য। আপনি যখন আপনার সে অসাধারণ কণ্ঠে আমার নামটা নিলেন, আমি খুশিতে এক চিৎকার দিয়ে সারা বাড়ি ঘুরে সবাইকে বলেছি যে সবুজদা আজ আমার পাঠানো ঘটনা পড়ে শোনাচ্ছে। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। আফটার মিডনাইট স্টোরিজ এবং চ্যানেলের সকল দর্শকদের আমার অনেক ভালোবাসা জানাবেন। প্রথম ঘটনায় নিজের পরিচয় তেমনভাবে দেইনি, আজকে দিচ্ছি। আমার নাম ওয়াসিমা আমিন আজিফা। আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং প্রায় 1 বছর যাবৎ আমি আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা। আপনার পডকাস্ট এখন আমার নিত্যদিনের কাজের সাথী। আমি টুকটাক ফ্রিল্যান্সিং করি, আর সারা রাত কাজ করার সময় আমার কানে আফটার মিডনাইট স্টোরিজ চলতেই থাকে। থ্যাংক ইউ নাজিফা আমাদেরকে এরকম ভালোবাসার জন্য, এবং তুমি যে এতটা আনন্দ পেয়েছো তোমার ঘটনা পাঠ করায়, এটা শুনে আমার খুব ভালো লাগলো। এবং এভাবেই আশা করছি সবসময় তুমি আফটার মিডনাইট স্টোরিজের সাথে থাকবে এবং এমন আরও ঘটনা পাঠাবে। তোমার সঙ্গে আরও অনেক কথা বলার ইচ্ছে রাখলাম আমি। আজকে তুমি যে ঘটনাটা লিখে পাঠিয়েছো সেটা পড়ে শোনাচ্ছি। তখন আমি অনেক ছোট বয়স, বড়জোর 5 বছর হবে। বাবা মায়ের চাকরির সুবাদে আমরা চট্টগ্রামে থাকতাম। বাড়িতে আমি আমার মা, বাবা, নানু, ছোট খালামণি, খালু আর তাদের ছোট ছেলে থাকতাম। সবাই চাকরি করত বলে নানুই আমাকে আর খালামণির ছেলেকে আগলে রাখতেন। আমাদের বাড়িটার একটু বর্ণনা দিচ্ছি। ফ্ল্যাটটায় ঢুকতেই প্রথমে বিশাল বড় একটা ডাইনিং রুম, এরপর একটা রুমে খালামণিরা থাকতেন। তাদের রুমের পাশেই ছিল রান্নাঘর আর আমাদের সবার ঘর। ডাইনিং রুমে একটা ছোট্ট বেডে নানু শুতেন এবং আমি নানুর সাথে ঘুমাতাম। নানুর বিছানা থেকে রান্নাঘর জানলাটা একদম পরিষ্কার দেখা যেত। পুরো ঘটনাটা আমি বড় হয়ে আম্মুর মুখে শুনেছি। আমাদের বাড়িটা আসলে একটা কবরস্থানের উপর বানানো হয়েছিল, যা আমরা আগে জানতাম না। নানু কিছুদিন যাবৎ খেয়াল করছিলেন যে আমি কারো সঙ্গে একা একা কথা বলছি, আপন মনেই কারো সঙ্গে খেলছি। নানু ভাবতেন আমি হয়তো এমনিই করছি, কিন্তু দিন দিন এই অদ্ভুত আচরণের পরিমাণ বাড়তে লাগলো। একদিন নানু আমাকে আর আমার ভাইকে খেতে দিয়েছেন। তখন আমি নানুকে বললাম, আর একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে আসো, শিমু আমার সঙ্গে খাবে। নানু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, শিমুকে? আমি আমার পাশের দিকে তাকিয়ে বললাম, ওই যে শিমু বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? নানু আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। রাতে বাবা মা ফিরলে তিনি সব খুলে বলেন। তারা শুরুতে বিশ্বাস করতে না চাইলেও এরপর থেকেই শুরু হলো আসল উৎপাত। আমি হঠাৎ করেই আমার মাকে একটুও সহ্য করতে পারতাম না। মাকে দেখলেই আমি প্রচণ্ড রেগে যেতাম, খারাপ ব্যবহার করতাম। মা কাছে আসতে চাইলে আমি এমন জোরে কান্নাকাটি করতাম যে কেউ দেখলে ভাববে মা বুঝি আমাকে মারধর করছে।
মা প্রতিদিন কাঁদতে কাঁদতে অফিসে যেতেন, যে তার নিজের মেয়ে তাকে কাছে আসতে দেয় না। অথচ বাবার প্রতি আমার ছিল অগাধ টান। বাবাকে ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না। বাবা আমার জন্য ঠিকমতো কাজেও যেতে পারতেন না। একদিকে মাকে সহ্য করতে পারছি না, অন্যদিকে বাবাকে ছাড়া থাকতে পারছি না। পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছিল। আগে এসব ঘরের ভেতর হলেও এরপর তা বাইরেও ছড়াতে শুরু করলো। আমি বাসা থেকে হুটহাট কাউকে কিছু না বলেই বেরিয়ে যেতাম। একদিন বাবা আমাকে ঘরে বেঁধে রেখেছিলেন যাতে বের হতে না পারি। আমি সেই বাঁধন খুলে ঘর থেকে বের হওয়ার সময় নানু আমাকে আটকালে আমি তাকে সজোরে একটা থাপ্পড় মারি। 5 বছরের এক শিশুর হাতের 5 আঙুলের ছাপ নানুর গালে বসে গিয়েছিল এবং নানু সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আমি একা একা সেই চট্টগ্রামের ব্যস্ত রাস্তা পার হয়ে হেঁটে হেঁটে অনেক দূরের সেই হাসপাতালে চলে যাই, যেখানে আমার খালামণি রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। হাসপাতালে সবাই আমাকে চিনত। বাসে যে পথে পাড়ি দিতে হতো সেটাই 30 মিনিট লাগে। খালামণি বাইকে করে রওনা হওয়ার আগেই আমি সেখানে গিয়ে হাজির। খালামণি তো বিশ্বাসই করতে পারছিলেন না আমি কিভাবে ওখানে গেলাম, যেখানে একটা চেয়ারে বসে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে ডাক্তার দেখানো হয় এবং আমি সুস্থ হলে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ততদিনে আমার পরিবারের বাকিদের সঙ্গে অদ্ভুত সব কাণ্ড শুরু হয়েছে। সারা রাত কেউ ঘুমাতে পারত না। উপরের তলায় ফুটবল খেলার শব্দ হতো, কখনো কারোর পায়ের নুপুরের আওয়াজ ভেসে আসতো। একদিন তো নানু আর আম্মু দেখলেন আমাদের ঘরে লাল শাড়ি পরা এক নতুন বউ আর বর বসে আছে। নানু চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে, কিন্তু সেই ঘরে তখন আর কাউকেই পাওয়া যায়নি। দিন দিন আমার শরীর আর চেহারার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। শেষে আমাকে বরিশালের বহলা এক হুজুরের কাছে নেওয়া হয়। হুজুর আমাকে দেখেই বলে দিলেন গত 4 মাস আমার সঙ্গে কি কি হয়েছে। তিনি জানালেন একটা বাচ্চা ছেলের আত্মা আমার উপর ভর করেছে। সে নাকি আমার বাবাকে খুব পছন্দ করত, তাই সে আমাকে খেলার সাথী হিসাবে বেছে নিয়েছিল। হুজুর আমাকে কিছু তাবিজ আর পানি পড়া দেন। এরপর থেকে তেমন আর কিছু হয়নি। এই ছিল আমার জীবনের দীর্ঘ সত্য ঘটনা। এই ঘটনাটা পছন্দ হলে আপনার সুন্দর কণ্ঠে পড়ে শোনাবেন। আমার কাছে আরও 2টো ঘটনা আছে, আপনি চাইলে সেগুলো লিখে পাঠাবো। ধন্যবাদ। ওয়াসিমা আমিন নাজিফা, ঢাকা, বাংলাদেশ। থ্যাংক ইউ। খুব সুন্দর ছিল ঘটনাটা। আমি চলে যাব আজকের একদম সর্বশেষ ঘটনায়। আজকের এপিসোডটা কেমন লাগছে? এতগুলো টুকরো টুকরো ঘটনা শুনছেন, বড় এপিসোড শুনছেন। চলে যাচ্ছে আজকের পরবর্তী ঘটনায়। নৈহাটি থেকে মৌসুমী বলছি। আশা করি বড় মায়ের আশীর্বাদে আমার আফটার মিডনাইট স্টোরিজের সকল সদস্যরা খুব ভালো আছেন। 2024 সাল থেকে আফটার মিডনাইট স্টোরিজ আমার এবং আমার মেয়ের জীবনের একটা অংশ হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ঘটনা লিখব। যে ভাবা সেই। ফেসবুকের এক বন্ধুর কাছ থেকে জানা এক ভৌতিক ঘটনা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সে হাওড়ার সাঁতরাগাছিতে থাকে এবং তার নাম বিশ্বজিৎ। পেশায় সে একজন বাইক রাইডার আর বাড়িতে ব্যাগের কারখানা আছে। আমি ঘটনাটি বিশ্বজিতের ভাষাতেই বলছি। 2012 সালের মার্চ মাস একদিন শিয়ালদহ থেকে মাল নিয়ে বাড়ি ফিরে হঠাৎ মনে হলো মামার বাড়ি থেকে 2 দিনের জন্য ঘুরে আসি। মামার বাড়িতে তখন মাসি এসেছে। এই কথাটা মনে পড়তেই ইচ্ছেটা আরও বেড়ে গেল। মাকে জানাতেই মা বলল এত রাত হয়ে গেছে, এখন না গিয়ে ভোরে যা। কিন্তু ওই যে তখন বয়স কম, রক্ত গরম, মায়ের কাছ থেকে জোর করেই যাওয়ার অনুমতি নিয়ে ফেললাম। এমনিতেই আমি একজন রাইডার, বাইক নিয়ে কত রাত বিরাতে বেরিয়েছি, কত পাহাড়ি রাস্তার অভিজ্ঞতা, আমার আবার কিসের ভয়। এখানে বলে রাখি আমার মামার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে। হাওড়া সাঁতরাগাছি থেকে শিয়ালদা আসি। তখন ঘড়িতে রাত 10টা বেরিয়ে গেছে। কৃষ্ণনগর আর শান্তিপুর পাশাপাশি স্টেশন হওয়ার কারণে ভুল করে আমি শান্তিপুরের ট্রেনে উঠে পড়ি। দমদম বেরোনোর পর পাশে বসে থাকা এক কাকু জিজ্ঞাসা করলেন আমি কোথায় নামব। বললাম কৃষ্ণনগর। উনি বললেন আমি ভুল ট্রেনে উঠেছি, এটা শান্তিপুরের ট্রেন। তিনি নিজে রানাঘাটে নেমে ট্রেনটা পাল্টে নিতে। তো সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম, ভাবলাম রানাঘাট পর্যন্ত একটু ঘুমিয়ে নিই। কাকুকে অনুরোধ করলাম নামার সময় উনি যেন আমাকে ডেকে দেন। তো উনিও রাজি হয়ে গেলেন এবং ঘুম ভাঙতেই আমি দেখি শান্তিপুর স্টেশনে দাঁড়িয়ে। তখন রাত ঠিক ওই 1:45। স্টেশনে একটা মানুষও নেই। ট্রেনে শুধু আমি আর আমার লাগেজ, আর কেউ নেই। নেমে এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় দূর থেকে একটা সাইকেলের শব্দ কানে এলো। শব্দের দিকে এগোতেই দেখি এক ভদ্রলোক স্টেশনের দিকেই আসছেন, যেন আমাকে নিতেই এসেছেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো হোটেল আছে কিনা। উনি বললেন হাই রোডে গেলে কৃষ্ণনগরের লরি পাওয়া যাবে। অচেনা জায়গা, তার ওপর এত রাত, রিস্ক নিতে মন চাইল না। সেটা বুঝেই উনি বললেন যে পাশেই তার বাড়ি, ঘরে শুধু বউ আর মেয়ে আছে, চাইলে রাতটা ওর বাড়িতে আমি কাটাতে পারি। অনেক ভাবার পর রাজি হলাম, খিদেও পেয়েছিল। ভেবেছিলাম ভোর হলেই বেরিয়ে পড়ব।
ওর সঙ্গে হাঁটতে হাঁটতেই দেখি ও একটা জঙ্গলের ভিতর ঢুকলেন। কিছু দূর গিয়ে একটা বড় দরজা চোখে পড়ল। ক্যাচ শব্দ করে দরজা খুলতেই দেখি সামনে কিছু নেই। পরে বুঝলাম বাড়িটা অনেক ভিতরে, রাতের অন্ধকারে আগে চোখে পড়েনি। বাড়িতে ঢুকে জানালেন একটু আগেই লোডশেডিং হয়েছে, ফোনে চার্জ নেই। আমার মনটা খারাপ হয়ে গেল। আধ ঘন্টা গল্প করতে করতে তার বউ ভাত, ডাল, মাছ, মাংস নানান রকম খাবার এনে দিলেন। আশ্চর্যের বিষয়, এত রাতে সব খাবারেই গরম ধোঁয়া উঠছে। আরও অদ্ভুত লাগলো, তার বউ আর মেয়ের কারোরই মুখ ঠিকমতো দেখা যাচ্ছিল না। অন্ধকারে আর কাপড়ে মুখ দুটো ঢাকা ছিল। খাবার শেষে বাইরের ঘরে একটা চৌকিতে আমাকে শুতে দিলেন। মার্চ মাসের ঠান্ডা ঠাকায় একটা কাঁথাও দিলেন। আমি প্রতি রাতে বজরংবলীর মন্ত্র পড়ে ঘুমাই। সেদিনও তাই করলাম। হঠাৎ করে ঠান্ডা বাতাসে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি কাল রাতের সাজানো বাড়িটা আর নেই। আমার চারপাশে শুধু একটা পরিত্যক্ত ভাঙা বাড়ি, আর আমি মাটির ওপর শুয়ে আছি। আমার সারা শরীর জুড়ে অসহ্য ব্যথা। ভালো করে তাকাতে বুঝলাম বড় বড় নখের আঁচড়। চিৎকার করে ডাকলাম, কোথাও কেউ নেই। এর মধ্যেই মাসির ফোন। উনি জানতে চান আমি কোথায় আছি আর কেন রাত 2:30টায় এমনভাবে কথা বলছি। আমি বললাম যে আমি তো কোনো ফোন করিনি। মাসি জানান রাত 2:30 নাগাদ আমি নাকি ফোন করে বলেছি প্রথম গাড়ি ধরে বাড়ি ফিরছি, চিন্তা না করতে। তারপর ফোন কেটে যায়। পরে ফোন করলে ফোন সুইচড অফ পাওয়া যায়। তখন সময় ভোর 4:15। আমি অবাক হয়ে গেলাম। কি হলো এটা আমার সাথে? ওই পরিবারটা গেল কোথায়? মানুষগুলো গেল কোথায়? বাড়িটাই বা গেল কোথায়? সেইবার তো আর আমার মামার বাড়ি যাওয়া হলো না। শান্তিপুর থেকে শিয়ালদা হয়ে আবার বাড়ি ফিরে আসি। এরপর কয়েকদিন ভীষণ জ্বর ছিল। পরে কালী মন্দিরে ঠাকুরমশাই ঝাড় দিলে সব ধীরে ধীরে ঠিক হয়। কিন্তু সেই রাতে সেই লোক কি ছিল আর কি ছিল তার উদ্দেশ্য আজও জানতে পারিনি। কোনো সঠিক ব্যাখ্যাও নেই আমার কাছে। এই ছিল বিশ্বজিতের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের 8টা ঘটনা শোনালাম। এখনও পর্যন্ত আফটার মিডনাইট স্টোরিজের ইতিহাসে ফার্স্ট টাইম এতগুলো ছোট ছোট ঘটনা দিয়ে আমরা এপিসোড তৈরি করেছি। আগেই বলেছিলাম যে আমরা এবছর অনেক কিছু দেব, এগুলো সব শুরু। 8টা ঘটনা শুনলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।